হ্যালো এভরিওয়ান, আমি সরজিৎ দাস। আমি এনএসকিউ মানে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল স্টেটের একটি স্কুলের প্লাম্বিং সেক্টরের ভোকেশনাল ট্রেনার। আমার স্কুল বড়ডঙ্গর রমানাথ ইনস্টিটিউশন, আমাদের টিপি কুইভান স্কিল এম্পাওয়ারমেন্ট প্রাইভেট লিমিটেড। আজকে আমি প্লাম্বিং সেক্টরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্লাম্বিং টুলস, মানে প্লাম্বিংয়ে ব্যবহৃত যন্ত্রপাতি। তো প্লাম্বিং টুল সম্পর্কে জানতে গেলে আমাদের অনেক যন্ত্রপাতি সম্পর্কে জানতে হয়। তার মধ্যে অনেক যন্ত্রপাতি আমরা নিজের চোখে দেখেছি বা নিজে ব্যবহার করেছি, আবার অনেক যন্ত্রপাতি আমরা নিজেরা দেখিনি বা নিজেরা। তো প্রথমেই প্লাম্বিং টুলসকে আমরা তিনটে ভাগে ভেঙে নিচ্ছি। একটি হলো ওয়ার্কিং টুলস, দ্বিতীয় মেজারিং টুলস, আর তৃতীয় হচ্ছে চেকিং অ্যান্ড টেস্টিং টুলস। তো প্রথমেই আমরা ওয়ার্কিং টুলস সম্পর্কে জেনে নেব। এখন ওয়ার্কিং টুলসকেও আমরা অনেকগুলো ভাগে ভেঙে নিতে পারি। প্রথমটি হলো হোল্ডিং টুলস, দ্বিতীয়টি কাটিং টুলস, তৃতীয়টি হলো থ্রেডিং টুলস, 4 নম্বর পাইপ বেন্ডিং টুলস, 5 নম্বর ফিটিং টুলস, আর 6 নম্বর হচ্ছে মেশনারি টুলস। তো প্রথমেই আমরা হোল্ডিং টুলস সম্পর্কে জানবো। হোল্ডিং টুলস বলতে আমরা যেটা বুঝি যে ধরার যন্ত্র। তো প্লাম্বিংয়ে আমরা কি ধরবো? আমরা পাইপকে শক্ত করে ধরবো। কখন ধরবো? পাইপকে আমরা কাটার সময় বা পাইপের মধ্যে প্যাঁচ তৈরি করার আগে পাইপকে আমরা শক্ত করে ধরবো। তো হোল্ডিং টুলস বা ধরার যন্ত্র হিসেবে প্লাম্বিংয়ের ক্ষেত্রে যে দুটি যন্ত্র আমরা ব্যবহার করি সেগুলো হলো পাইপ ভাইস আর বেঞ্চ ভাইস। তো পাইপ ভাইস আর বেঞ্চ ভাইস দুটি পাইপ ধরার জন্য ব্যবহার করা হয়, কিন্তু পাইপ ভাইস আর বেঞ্চ ভাইসের মধ্যে দুটোতেই একটা ফিক্সড জ আর একটা মুভেবল জ থাকে। কিন্তু পাইপ ভাইসের ক্ষেত্রে যে মুভেবল জটা থাকে সেটি উলম্বভাবে থাকে, আর বেঞ্চ ভাইসের ক্ষেত্রে যে জগুলো থাকে সেগুলো অনুভূমিক বা হরাইজেন্টালভাবে থাকে। তো পাইপ ভাইসের ক্ষেত্রে নিচের দিকে থাকে ফিক্সড জ, আর উপর থেকে আমরা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল দিয়ে আমরা সেটাকে ঘুরিয়ে আমরা পাইপের মাপ অনুযায়ী আমরা মুভেবল জটাকে ওঠানামা করে আমরা পাইপের মাপ অনুযায়ী পাইপকে আমরা শক্ত করে ধরবো। আর বেঞ্চ ভাইসের ক্ষেত্রে আমরা অনুভূমিকভাবে মানে হরাইজেন্টালভাবে লেফট সাইডে থাকে ফিক্সড জ, রাইট সাইডে থাকে মুভেবল জ, এটাকেও আমরা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল দিয়ে আমরা ঘুরিয়ে আমরা পাইপের মাপ অনুযায়ী পাইপকে শক্ত করে ধরবো। তো এরপরে হচ্ছে কাটিং টুলস। তো কাটিং টুলস পড়তে গেলে আমরা কাটিং টুলসকে দুটি ভাগে যদি ভেঙে নিই, একটি হলো ম্যানুয়াল কাটিং টুলস আর একটি হলো পাওয়ার কাটিং টুলস। তো ম্যানুয়াল কাটিং টুলস মানে আমরা যেগুলো মানুষ দ্বারা বা ইন হ্যান্ড যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ম্যানুয়াল কাটিং টুলস, আর একটি হলো পাওয়ার কাটিং টুলস। তো ম্যানুয়াল কাটিং টুলসের মধ্যে আমরা দুটি যন্ত্রকে রেখেছি, একটি হলো পাইপ কাটার আর একটি হলো হ্যাকশো। তো পাইপ কাটারকে আমরা কোথায় ব্যবহার করি? পাইপ কাটার আমরা ব্যবহার করি পাতলা পাইপকে কাটার জন্য, আমরা পাইপ কাটার ব্যবহার করি। আর হ্যাকশো আমরা কখন ব্যবহার করি? হ্যাকশো যে কোনো প্লাস্টিক বা যে কোনো ধাতব পাইপকে কাটার জন্য আমরা হ্যাকশো ব্যবহার করতে পারি। তো এছাড়াও আমরা যেটা আরেকটি বললাম যে পাওয়ার কাটিং টুলস যেটা হচ্ছে আমরা কোনো মেশিনারি দিয়ে বা ইলেকট্রিসিটির সাহায্য নিয়ে আমরা যে মেশিনকে চালাই সেটি হলো পাওয়ার কাটিং টুলস। এটি বিভিন্ন ওয়ার্কশপে রাখা থাকে। তো এটি পাওয়ার কাটিং টুলস কখন ব্যবহার করা হয়? কোনো শক্ত মোটা পাইপকে কাটার জন্য কিন্তু আমরা পাওয়ার কাটিং টুলস ব্যবহার করব। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটি হলো থ্রেডিং টুলস বা প্যাঁচ তৈরি করার যন্ত্র। তো থ্রেডিং টুলস বা প্যাঁচ তৈরি করার যন্ত্র সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে প্যাঁচ কত রকমের হয়। তো আমরা স্বাভাবিকভাবে অনেকেই দেখেছি কিছু পাইপের বাইরের দিকে প্যাঁচ হয়, আবার কিছু পাইপের ভিতরের দিকে প্যাঁচ থাকে। তো বাইরের দিকের যে প্যাঁচ সেটিকে আমরা বলি এক্সটার্নাল থ্রেড বা মেল থ্রেড, আর ভিতরের দিকে যে প্যাঁচ সেটিকে আমরা বলি ইন্টারনাল থ্রেড বা ফিমেল থ্রেড। তো স্বাভাবিকভাবেই দুটো প্যাঁচ তৈরি করার জন্য আলাদা যন্ত্র ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা ইন্টারনাল থ্রেড বা ফিমেল থ্রেড তৈরি করার জন্য যে যন্ত্রটি আমরা ব্যবহার করি সেটি হলো ট্যাপ ব্যবহার করে আমরা ইন্টারনাল থ্রেড বা ফিমেল থ্রেড করি। তো যে পদ্ধতিতে আমরা এই ইন্টারনাল থ্রেড তৈরি করি সেটিকে বলা হয় ট্যাপিং। আর ইন্টারনাল থ্রেডে যদি আমরা একটা উদাহরণ দিই বা ফিমেল থ্রেডে যদি একটা উদাহরণ দিই সেটি হলো নাট, মানে একটি নাট বোল্টের যে সেট থাকে সেই নাটের ভিতরের দিকে আমরা দেখি প্যাঁচ থাকে। এরপরে হচ্ছে এক্সটার্নাল থ্রেড বা মেল থ্রেড। তো এক্সটার্নাল থ্রেড বা মেল থ্রেড করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হলো ডাই বা হচ্ছে পাইপ থ্রেডার। তো ডাই ব্যবহার করে যে পদ্ধতিতে আমরা এক্সটার্নাল থ্রেড তৈরি করি সেটিকে বলা হয় থ্রেডিং। আর এক্সটার্নাল থ্রেড বা মেল থ্রেডের একটি উদাহরণ হিসেবে যদি আমরা দেখি সেটি হলো বোল্ট। এরপরে আসবো পাইপ বেন্ডিং টুলস, মানে পাইপকে বাঁকানোর যন্ত্র। তো পাইপ বেন্ডিং টুলস হিসেবে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হলো পাইপ বেন্ডিং মেশিন।
তো পাইপ বেন্ডিং মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন রকম ধাতব পাইপকে আমাদের প্রয়োজনীয় অ্যাঙ্গেল অনুযায়ী আমরা কিন্তু বাঁকাতে পারি। এরপরে আমরা ফিটিং টুলস সম্পর্কে জানবো। তো ফিটিং টুলসের কথা বলতে গেলে প্রথমেই যেটা আছে রেঞ্জ। আমরা বিভিন্ন মাপের বিভিন্ন রকমের রেঞ্জ আমরা দেখেছি। তো যেমন হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, পাইপ রেঞ্জ, চেন রেঞ্জ, এগুলো কিন্তু আমাদের প্লাম্বিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তো অ্যাডজাস্টেবল রেঞ্জকে আমরা দেখি যে কোনো নাট বোল্টকে টাইট বা লুজ করার জন্য আমরা কিন্তু অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করি। তো অ্যাডজাস্টেবল রেঞ্জে একটা অ্যাডজাস্টেবল জ থাকে, যেটি ঘুরিয়ে কিন্তু আমাদের সুবিধা মতো আমরা নাট বোল্টকে অ্যাডজাস্ট করে আমরা সেটাকে টাইট বা লুজ করতে পারি। এরপরে হচ্ছে চেন রেঞ্জ। তো চেন রেঞ্জকে কোনো বড় ডায়ামিটারের কোনো পাইপকে শক্ত করে ধরতে বা সেটিকে টাইট করে ঘোরাতে আমরা কিন্তু চেন রেঞ্জকে ব্যবহার করি। এরপরে হচ্ছে পাইপ রেঞ্জ। তো পাইপ রেঞ্জ আমরা প্রত্যেকেই দেখেছি যে পাইপ ফিটিং করার জন্য, পাইপকে লুজ করার জন্য বা টাইট করার জন্য কিন্তু আমরা পাইপ রেঞ্জ ব্যবহার করি। কোনো কোনো বড় বা হচ্ছে কোনো হেভি জবের ক্ষেত্রে আমরা পাইপ রেঞ্জ ব্যবহার করতে পারি। এরপরে ফিটিং টুলসের যে যন্ত্র সম্পর্কে আমরা জানবো সেটি হলো স্প্যানার্স। তো স্প্যানার্স ও একইভাবে আমাদের কোনো নাট বোল্টকে টাইট বা লুজ করার জন্য প্রয়োজন হয়। নাট বোল্টের জন্য একটি নির্দিষ্ট স্প্যানার্সই কিন্তু পাওয়া যায়। স্প্যানার্সও বিভিন্ন রকমের হয়। একটি হলো ওপেন এন্ডেড স্প্যানার্স, দ্বিতীয় হচ্ছে রিং স্প্যানার্স, আর একটি হলো কম্বাইন। তো কম্বাইন্ড স্প্যানার্স আমরা কাকে বলবো? কোনো স্প্যানার্সের একদিকে যদি রিং থাকে আর একদিকে যদি ওপেন এন্ডেড থাকে, তখন সেটাকে আমরা বাইন্ড স্প্যানার্স। তো এটি দিয়ে আমরা রিং স্প্যানার্সেরও কাজ করতে পারি, আবার আমরা ওপেন এন্ডেড স্প্যানার্সেরও কাজ করতে পারি। তো এরপরে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হলো প্লায়ার্স। তো প্লায়ার্সও বিভিন্ন রকমের পাওয়া যায়। আমরা জানি যে কাটিং প্লায়ার্স, তারপরে হচ্ছে প্যারট প্লায়ার্স। তো এগুলো প্লাম্বিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। প্যারট প্লায়ার্স আমরা কেন বলি? এর মুখটা আমাদের কি থাকে, তোতা পাখির ঠোঁটের মতো দেখতে হয়, সেই জন্য এটার নাম হচ্ছে প্যারট প্লায়ার্স। তো যে সমস্ত জায়গায় রেঞ্জ বা স্প্যানার্স দিয়ে আমরা কাজ করতে পারি না, সেটাকে আমরা যেসব জায়গায় কিন্তু আমরা প্যারট প্লায়ার্স দিয়ে কাজ করতে পারি। কোনো রেঞ্জ বা হচ্ছে স্প্যানার্স পৌঁছায় না, সেখানে কিন্তু আমরা প্যারট প্লায়ার্স দিয়ে সেই অংশটাকে শক্ত করে ধরতে পারি বা লুজ বা টাইট করতে পারি। এটার মুখটা, এটার যে জটা থাকে সেটা কিন্তু আমাদের রাউন্ড হয়। তো সেটার জন্যই আমরা এটাকে কোনো কিছুকে শক্ত করে কিন্তু আমরা ধরতে পারি। এছাড়াও ফিটিং টুলসের মধ্যে আমরা যেগুলো বলতে পারি, যে প্রথমে আসি হ্যামার, মানে হাতুড়ি। তো আমরা প্রত্যেকেই হাতুড়ি বা হ্যামার দেখেছি। তো এটি একটি হ্যান্ড টুলস বা হস্তচালিত যন্ত্র। কোনো পেরেক পোতার জন্য, কোনো পাতকে সোজা করার জন্য, কিছু জোড়া লাগাবার জন্য আমরা কিন্তু হ্যামারকে ব্যবহার করি। ওজন হিসেবে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারি। জেনারেলি আমাদের 1 কেজি ওজনের হ্যামার আমরা বেশি ব্যবহার করি। তো এছাড়া বিভিন্ন রকমের হ্যামার কিন্তু পাওয়া যায়। বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, ক্ল হ্যামার, যেটা দিয়ে আমরা পেরেক তোলার কাজ করি। এছাড়া হচ্ছে ম্যালেট, যেটাকে আমরা বলি। এরপরে আমরা জানবো চিজেল সম্পর্কে, যেটিকে বাংলাতে আমরা বলি ছেনি। তো ছেনি আমাদের কী জন্য ব্যবহার করা হয়? কোনো শক্ত পাথর বা কোনো কাঠ বা কোনো ঢালাইকে কাটার জন্য আমরা কিন্তু ছেনি ব্যবহার করি। হাতুড়ির সাহায্যে এটির উপর আঘাত করে জায়গাকে নির্দিষ্ট মাপ করে আমরা কিন্তু কাটতে পারি। চিজেল বা ছেনি হচ্ছে এটি সফট কাটিং টুলস হিসেবে আমরা বলতে পারি। তো চিজেল আমাদের বিভিন্ন রকমের হয়, ফ্ল্যাট চিজেল, পয়েন্ট চিজেল, কুকিং চিজেল। তো যেখানে যেরকম প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা কিন্তু ছেনিকে ব্যবহার। এরপরে হলো স্ক্রু ড্রাইভার। তো স্ক্রু ড্রাইভারও আমাদের এটি একটি হ্যান্ড টুলস। কোনো স্ক্রুকে টাইট বা লুজ করার জন্য আমরা স্ক্রু ড্রাইভার ব্যবহার করি। এটি আমরা প্রত্যেকেই জানি বা অনেকে ব্যবহার করেছে, অনেকের বাড়িতে আছে। তো বিভিন্ন স্ক্রুয়ের জন্য কিন্তু বিভিন্ন রকমের স্ক্রু ড্রাইভার কিন্তু বাজারে পাওয়া যায়। এরপরে যেটা সম্পর্কে জানবো সেটি হলো ফাইলস। তো ফাইলসও একটা হ্যান্ড টুলস। কোনো ধারালো প্রান্তকে অপসারণ করার জন্য বা কোনো তলকে মসৃণ করার জন্য কিন্তু আমরা ফাইল ব্যবহার করি। পাইপ কাটার পরে ধাতব পাইপের কোনো তল আমরা দেখি যে কাটার পরে যে কাটার যে তলটা, সেটি আমরা দেখি অমসৃণ। তো সেগুলো আমাদের জোড়া লাগানোর জন্য বা বিভিন্ন কাজ করার জন্য আমাদের কিন্তু সেটা মসৃণ করতে হয়। তো সেই পাইপকে কাটার পরে সেই তলকে মসৃণ করার জন্য কিন্তু ফাইলস ব্যবহার করা হয়। তো ফাইলসও বিভিন্ন রকমের হয়, যেমন হ্যান্ড ফাইলস, পিলার ফাইলস, ফ্ল্যাট ফাইলস, স্কোয়ার ফাইলস, রাউন্ড ফাইলস, নিডল ফাইলস। তো যেখানে যেরকম প্রয়োজন মতো কিন্তু আমরা ফাইলসকে প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব। এরপরে আমরা জানবো ক্লকিং টুল সম্পর্কে, মানে ফাঁক পূরণ করার যন্ত্র।
তো আমরা অনেক সময় দেখি যে কোনো প্লাম্বিংয়ের কাজে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু কংক্রিট মর্টার বা হচ্ছে মশলা আমাদের ব্যবহার করতে হয়। তো সেই সমস্ত মশলা দেবার পরে আমরা অনেক সময় দেখি যে মশলাটা সঠিকভাবে সব জায়গায় পৌঁছায় না, অনেক জায়গায় ফাঁক থেকে যায়। তো সেই ফাঁকগুলো পূরণ করার জন্য কিন্তু আমরা ক্লকিং টুলস বা ফাঁক পূরণ করার যন্ত্র আমরা ব্যবহার করি। যেমন কনসিল পাইপ লাইনের ক্ষেত্রে আমরা পাইপ লাইন দেওয়ালে গর্ত করে ফিটিং করার পর সেখানে আমরা কিন্তু মশলা দিয়ে সেই জায়গাটা ভরাট করি। তো সেখানে আমরা সেই জায়গা আমরা অনেক সময় মশলা দেওয়ার পরে দেখি সেই ভিতরের জায়গা অনেক সময় ফাঁকা থেকে যায়। তো সেই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করার জন্য কিন্তু আমরা ক্লকিং টুলস ব্যবহার করতে পারি। এরপরে ফিটিং টুলসের মধ্যে আমরা আরেকটি যন্ত্র বলতে পারি, সেটি হলো ড্রিল মেশিন। তো ড্রিল মেশিন আমরা প্রত্যেকেই জানি যে কোনো কাঠ বা কোনো দেওয়াল, কংক্রিটের দেওয়াল, কোনো পাথরকে ছিদ্র করার জন্য আমরা কিন্তু ড্রিল মেশিন ব্যবহার করি। তো কাঠের জন্য, কংক্রিটের দেওয়ালের জন্য এবং পাথরের জন্য কিন্তু আলাদা আলাদা ড্রিল বিট পাওয়া যায়। তো সেগুলো ব্যবহার করে সঠিক জায়গায় কিন্তু সঠিক ড্রিল বিট ব্যবহার করেই আমরা ছিদ্র করব। এরপরে ওয়ার্কিং টুলসের মধ্যে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হলো মেশনারি টুলস। তো মেশন মানে প্রত্যেকেই আমরা জানি যে রাজমিস্ত্রি। তো মেশনারি টুলস মানে হচ্ছে রাজমিস্ত্রি যে যন্ত্রগুলো ব্যবহার করে সেগুলোকেই বলা হয় মেশনারি টুলস। তো মেশনারি টুলস বলতে গেলে প্রথমেই আমরা যেটি আসবে ট্রাওয়েল বা বাংলা যেটাকে আমরা বলি কর্নিক। তো প্রত্যেক রাজমিস্ত্রির কাছে কিন্তু কর্নিক একটা গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। তো এই যন্ত্র দিয়ে, কর্নিক দিয়ে বা ট্রাওয়েল দিয়ে আমরা দেখি যে মশলা তোলার জন্য, মশলাকে ইটের দেওয়াল গাঁথার সময় সঠিকভাবে বিছিয়ে দেওয়ার জন্য বা ইটের কোনো ফাঁকা জায়গায় মশলা দিয়ে পূরণ করার জন্য আমাদের কিন্তু ট্রাওয়েল বা কর্নিক ব্যবহার করা হয়। তো এরপরে মেশনারি টুল সম্পর্কে জানবো সেটি হলো মর্টার প্যান বা মশলার কড়াই। তো এটি আমরা প্রত্যেকেই জানি যে মর্টার প্যান এটি কোনো নরম ইস্পাতের পাত দিয়ে তৈরি করা হয়। তো এটা কি কাজে ব্যবহার করা হয়? মশলা এর উপরে রেখে এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারি। তো এটি মর্টার প্যানটা এই কাজেই ব্যবহার করা হয়। এরপরে মেশনারি টুলসের মধ্যে যে যন্ত্রটি আমরা বলবো সেটি হলো কি স্পেড বা বাংলায় যেটা বলি কোদাল। মাটিতে গর্ত করার জন্য বা মশলাকে ভালো করে মাখার জন্য আমরা কিন্তু স্পেড বা কোদাল ব্যবহার করি। ছোট হাতল আর হচ্ছে বড় হাতলের আমরা কিন্তু কোদাল আমরা দেখি। তো স্পেড বা কোদাল কিন্তু কড়া ইস্পাতের তৈরি হয়। এরপরে মেশনারি টুলসের মধ্যে আরেক যেটি আমরা বলতে পারি সেটি হলো শভেল বা বেলচা। তো শভেল বা বেলচা কোথায় ব্যবহার করা হয়? কোনো মশলাকে মাখার জন্য বা মশলাকে মাখার পরে সেটিকে কড়াইতে তোলার জন্য কিন্তু আমরা বেলচা বা শভেল ব্যবহার করি। এছাড়াও মেশনারি টুলসের মধ্যে আর যেটিকে বলতে পারি সেটা হলো পিক্যাক্স বা গাঁইতি। তো পিক্যাক্স বা গাঁইতি কোথায় ব্যবহার করা হয়? কোনো শক্ত মাটি কাটার জন্য কিন্তু আমরা পিক্যাক্স বা গাঁইতি ব্যবহার করতে পারি। তো এই পুরোটাই গেল হচ্ছে ওয়ার্কিং টুলস। তো ওয়ার্কিং টুলসের মধ্যে আমরা এতগুলো যন্ত্র সম্পর্কে জানলাম। এরপরে আমরা যেটি সম্পর্কে জানবো সেটা হলো মেজারিং টুল। তো মেজারিং টুলস হচ্ছে কোনো কিছুর কোয়ান্টিটি বা পরিমাণ মাপার জন্য কিন্তু আমরা মেজারিং টুলস ব্যবহার করতে পারি। সেটি কোনো ওয়েট হতে পারে বা ওজন হতে পারে, কোনো লেন্থ বা দৈর্ঘ্য হতে পারে, টেম্পারেচার বা তাপমাত্রা হতে পারে। তো আমরা প্লাম্বিংয়ের ক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি সম্পর্কে জানবো মেজারিং টুলস হিসেবে, যে মেজারিং টেপ। তো মেজারিং টেপ অনেক রকমের হয়, সেটা স্টিলের হয়, কোনো প্লাস্টিক হয়, মেটালের হয়, ইনভার্ট টেপ। এই মেজারিং টেপ দিয়ে আমরা কিন্তু লেন্থ বা দৈর্ঘ্য মাপার কাজে ব্যবহার করি। বিভিন্ন রকমের মেজারিং টেপ বিভিন্ন মাপের পাওয়া যায়। 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 10 মিটার, 15 মিটার, বিভিন্ন রকম মাপের কিন্তু মেজারিং টেপ আমরা বাজার থেকে পাই। তো এরপরে আমরা জানবো চেকিং অ্যান্ড টেস্টিং টুলস সম্পর্কে। তো চেকিং টুলসের মধ্যে আমরা যে যন্ত্রগুলো সম্পর্কে জানবো সেটি হলো ট্রাই স্কোয়ার, স্পিরিট লেভেল, প্লাম বব, ওয়াটার টিউব লেভেল। তো এগুলো দিয়ে আমরা কি করব? ট্রাই স্কোয়ার আমরা প্রত্যেকেই জানি যে রাজমিস্ত্রির কাজে বা কোনো কাঠের কাজে আমরা ট্রাই স্কোয়ারকে ব্যবহার করতে দেখি। এটা কিন্তু কোনো কিছুর অ্যাঙ্গেল সঠিক আছে কিনা, মানে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি আছে কিনা বা এটা সোজা আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা ট্রাই স্কোয়ার ব্যবহার করতে পারি। ট্রাই স্কোয়ার আমরা দেখি স্টিলের হয়, এটার হাতলটা কিন্তু অনেক সময় কাঠ দিয়ে তৈরি করা হয়। এরপরে যেটি সম্পর্কে আমরা জানবো সেটি হলো স্পিরিট লেভেল। তো স্পিরিট লেভেল আমরা প্রত্যেকেই জানি কোনো অনুভূমিক বা হরাইজেন্টাল তল সেটা সমান আছে কিনা মাপার জন্য আমরা কিন্তু স্পিরিট লেভেল ব্যবহার করি। এরপরে আসবো প্লাম বব।
প্লাম ববটা আমাদের কখন ব্যবহার করা হয়? প্লাম ববটাও আমাদের ব্যবহার করা হয় কোনো তলকে সোজা আছে কিনা দেখার জন্য, কিন্তু প্লাম বব দিয়ে আমরা কী মাপবো? উলম্ব বা ভার্টিক্যাল কোনো তল সমান আছে কিনা আমরা দেখার জন্য প্লাম বব ব্যবহার করি। আমরা দেখি রাজমিস্ত্রিরা ব্যবহার করে কোনো দেওয়াল মানে ভার্টিক্যালি সমান আছে কিনা দেখার জন্য কিন্তু প্লাম বব ব্যবহার করে। আসছি ওয়াটার টিউব লেভেল। ওয়াটার টিউব লেভেল কী জন্য ব্যবহার করা হয়? ওয়াটার টিউব লেভেল হচ্ছে লং ফ্লেক্সিবল একটা টিউব যার মধ্যে কিন্তু জল ভরা থাকে। তো আমরা জলের যে সমচ্ছশীলতা নীতিকে কাজে লাগিয়ে আমরা এই যন্ত্রটি ব্যবহার করি। এটিকে আমরা দেখি দুটো পাইপের দুই প্রান্ত আমরা দু জায়গায় রেখে আমরা কিন্তু এটা দিয়ে লেভেল মাপতে পারি, জলের লেভেল কিন্তু সমান থাকবে। তো সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের লেভেল সমান আছে কিনা। রাজমিস্ত্রিরা আমরা দেখেছি যে ওয়াটার টিউব লেভেল ব্যবহার করে ইট কোনো দেওয়াল গাঁথার সময় দুদিকের দেওয়ালের লেভেল সমান আছে কিনা দেখার জন্য কিন্তু ওয়াটার টিউব লেভেল ব্যবহার করে। এরপরে আমরা জানবো টেস্টিং টুলস সম্পর্কে। তো টেস্টিং টুলস কোনো পাইপ লাইন কানেকশান করার পর বা পুরনো কোনো পাইপ লাইনে কোনো লিকেজ আছে কিনা বা পাইপ লাইনটি সঠিক আছে কিনা সেটি পরিমাপ করার জন্য কিন্তু আমরা কিছু টেস্ট করি। তো সেই টেস্টের মধ্যে যেগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে, একটি হচ্ছে হাইড্রোলিক প্রেসার টেস্টিং মেশিন, আরেকটি হলো স্মোক টেস্টিং মেশিন, আরেকটি হলো এয়ার প্রেসার গেজ টেস্টিং মেশিন। তো হাইড্রোলিক প্রেসার টেস্টিং মেশিনটা আমাদের কী কারণে প্রয়োজন হয়? কোনো পাইপ লাইনের কোনো লিকেজ আছে কিনা বা কোনো পাইপের স্ট্রেংথ মেজার করার জন্য কিন্তু আমরা হাইড্রোলিক প্রেসার টেস্টিং মেশিনটা ব্যবহার করি। যেমন লিকেজ পরিমাপ করার জন্য আমরা পাইপ 30 PSI চাপ আমরা বজায় রাখার জন্য আমরা ধরে রাখি কয়েক ঘন্টার জন্য। সেই চাপ যদি বজায় থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই পাইপে কোনো লিকেজ নেই। যদি এর থেকে চাপ কমে যায় তাহলে বুঝতে হবে যে পাইপে লিকেজ আছে। তো তার জন্য লিক কোথায় আছে সেটা জানার জন্য যে পরীক্ষা সেটা কিন্তু করতে হবে। এরপরে হচ্ছে এয়ার প্রেসার গেজ টেস্টিং মেশিন। যে সমস্ত জায়গায় হচ্ছে জল সাফিসিয়েন্ট জল পাওয়া যায় না সেসব জায়গায় আমরা এয়ার প্রেসার গেজ দিয়ে আমরা কিন্তু পাইপ লাইনের মেজার করতে পারি। তো এরপরে হচ্ছে স্মোক টেস্টিং মেশিন। স্মোক টেস্টটা কী কারণে করা হয়? এটা হচ্ছে পাইপ লাইনের লিকেজ কোথায় আছে জানার জন্য বা বোঝার জন্য আমাদের কিন্তু স্মোক টেস্ট করা হয়। স্মোক টেস্টটা আমাদের হচ্ছে কোনো পাইপের এক প্রান্ত থেকে বা কোনো পাইপের নিচের দিক থেকে ধোঁয়ার যদি আমরা ছাড়ি, আমরা দেখতে পাবো যে মাঝখানে কোনো পাইপে যদি লিকেজ থাকে সেখান দিয়ে কিন্তু ধোঁয়া বের হবে। তো সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে পাইপের মধ্যে লিকেজ রয়েছে এবং কোন জায়গায় লিকেজ রয়েছে সেটাকে আমরা কিন্তু বুঝতে পারবো। তো এটি গেল টেস্টিং টুলস। তো আমরা আজকে প্লাম্বিং টুলস সম্পর্কে সমস্ত প্লাম্বিং টুলস সম্পর্কে জানলাম আমি। তো এটা দেখে প্রত্যেকেই বুঝতে পারবে। তো প্লাম্বিং টুলস সম্পর্কে আমরা এখানেই আজকে শেষ করছি। থ্যাংক ইউ।